আজকের ভিডিওতে আমরা এমন এক ভয়ঙ্কর এবং রহস্যময় সিনেমার গল্প শুনব যা লাভক্রাফট বা কুথুলু স্টাইলের ডার্ক হরর দিয়ে সাজানো। এই গল্পটি একজন অদ্ভুত চিত্রশিল্পীকে নিয়ে, যার ক্যানভাসে আঁকা ছবিগুলো সাধারণ কোনো আর্ট নয়, বরং জীবন্ত এক অভিশাপ। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে রক্তপিপাসু নরখাদক, যারা অন্ধকারের আড়ালে ওঁত পেতে থাকে। ক্যানভাসে আঁকা সেই বিভীষিকা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাড় হিম করা কোনো সত্য? চলুন গল্পের গভীরে যাওয়া যাক। গল্পের শুরু হয় 1909 সালে আমেরিকার আর্কাম সিটির মিসকাটনিক ইউনিভার্সিটিতে। আমাদের গল্পের নায়ক থারবার, যে এই বিখ্যাত ইউনিভার্সিটির একজন অত্যন্ত মেধাবী আর্ট স্টুডেন্ট। তার আঁকা ছবিগুলো এতটাই নিখুঁত ছিল যে ভার্সিটির গ্যালারিতে সেগুলো প্রদর্শিত হতো এবং সবাই তার কাজের দারুণ প্রশংসা করত। বলতে গেলে পুরো ক্যাম্পাসে থারবার ছিল এক উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তার এই রাজত্বে ভাগ বসাতে ক্লাসে এন্ট্রি নেয় এক নতুন ছাত্র, যার নাম পিকম্যান। শুরুতে থারবার পিকম্যানকে খুব একটা পাত্তা দেয়নি, কারণ থারবার জানত পুরো ভার্সিটিতে তার আঁকার হাতের সাথে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। ক্লাসে যখন লাইভ মডেল দেখে ছবি আঁকা হচ্ছিল, থারবার খুব দ্রুত কয়েকটা আঁচড়েই মডেলের হুবহু ছবি এঁকে ফেলে, যা দেখে সে বেশ গর্বিত বোধ করে। কিন্তু বিপত্তি ঘটে যখন সে পিকম্যানের দিকে তাকায়। থারবার খেয়াল করে পিকম্যান খুব মনোযোগ দিয়ে ছবি আঁকছে ঠিকই, কিন্তু ছবি আঁকার সময় তার নিজের মুখের এক্সপ্রেশন বা ভঙ্গি এতটাই হিংস্র আর অদ্ভুত হয়ে যাচ্ছে, যা দেখে থারবার অবাক হয়ে যায়। সে জীবনে কাউকে এমন অদ্ভুত ভঙ্গি করে ছবি আঁকতে দেখেনি। কৌতূহল সামলাতে না পেরে হাত ধোয়ার নাম করে থারবার পিকম্যানের ক্যানভাসটার দিকে উঁকি দেয়, আর যা দেখে তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। তাদের সামনে বসে থাকা মডেলটি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, অথচ পিকম্যান তাকে এঁকেছে এক গলিত পচা মাংসের পিণ্ড হিসেবে। ছবিতে দেখা যাচ্ছে মডেলের শরীর থেকে পুঁজ আর রক্ত গড়িয়ে পড়ছে, যেন এক বিভৎস দৃশ্য। সেই সময়ের প্রেক্ষাপটে এমন ডার্ক বা অন্ধকারাচ্ছন্ন ছবি আঁকা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। থারবার পিকম্যানের আঁকা দেখে এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে সে নড়তে পারছিল না। যদিও ছবিটা ছিল অবাস্তব আর কাল্পনিক, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে পিকম্যানের আঁকার হাত বা দক্ষতা থারবারকেও ছাড়িয়ে গেছে। থারবার এক মনে তাকিয়েছিল, আর তখনই পিকম্যান বুঝতে পারে কেউ তাকে লক্ষ্য করছে। সে সাথে সাথে আঁকা থামিয়ে দেয়। এটাই ছিল তাদের দুজনের প্রথম পরিচয়। সেদিন রাতে হস্টেলে ফিরে থারবার তার বন্ধুদের সাথে এই অদ্ভুত ছেলে পিকম্যানকে নিয়ে কথা বলছিল। কথার মাঝখানে এক বন্ধু জানায় যে সে পিকম্যান সম্পর্কে কিছু গোপন খবর জানে। জানা যায় পিকম্যান আসলে এক ধনী পরিবারের সন্তান। ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর সে বিশাল সম্পত্তির মালিক হয়, আর এই টাকার জোরেই সে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো পিকম্যানের একটা অদ্ভুত বাতিক আছে। সে কবরস্থানে বসে ছবি আঁকতে পছন্দ করে। এই কথা শুনে থারবার চমকে ওঠে। কবরস্থানে বসে মানুষ কি আঁকতে পারে? মরা মানুষের ছবি? থারবার কিছুতেই মেলাতে পারছিল না যে কবরস্থানে বসে কেউ এত নিখুঁত ছবি কিভাবে আঁকে। কৌতূহল দমাতে না পেরে সেই রাতেই থারবার সোজা চলে যায় শহরের কবরস্থানে। সেখানে গিয়ে সে সত্যিই পিকম্যানকে খুঁজে পায়, যে গভীর মনোযোগে ছবি আঁকছিল। থারবার এগিয়ে গিয়ে তার সাথে কথা বলা শুরু করে এবং বেশ বন্ধুত্বপূর্ণভাবেই তাকে জানায় যে কয়েকদিন পরেই ভার্সিটিতে একটা আর্ট কম্পিটিশন বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, যেখানে বিজয়ীর ছবি শহরের বড় গ্যালারিতে ঝোলানো হবে। কিন্তু অবাক করা ব্যাপার হলো পিকম্যান সোজা সাপটা জানিয়ে দেয় যে এসব প্রতিযোগিতায় তার কোনো আগ্রহ নেই। একজন আর্ট স্টুডেন্ট হয়েও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আগ্রহ নেই, এটা শুনে থারবার আরও অবাক হয়। তাহলে পিকম্যানের আসলে কিসে আগ্রহ? থারবারের এই কনফিউশন দূর করার জন্য পিকম্যান তার আঁকা ছবির একটা খাতা বা পোর্টফোলিও থারবারের দিকে বাড়িয়ে যায়। খাতাটা খুলে থারবার যা দেখে তাতে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। প্রতিটি পৃষ্ঠায় আঁকা রয়েছে পচা, গলে যাওয়া, বিকৃত চেহারার সব ভয়ঙ্কর দানব। কিন্তু ছবিগুলো এতটাই জীবন্ত যে মনে হচ্ছে ওরা খাতা থেকে বেরিয়ে আসবে এবং সরাসরি মানুষের আত্মার ভিতরে ভয় ঢুকিয়ে দেবে। থারবার জিজ্ঞেস করে, তুমি এসব দানব আঁকার অনুপ্রেরণা বা আইডিয়া কথা থেকে পাও? উত্তরে পিকম্যান খুব শান্ত গলায় বলে, এই সব কিছুর উৎস হলো ভয়। আমি ভয়ের জগৎ থেকে এগুলো খুঁজে আনি। পিকম্যানের এই কথা শুনে থারবার বুঝতে পারে এই ছেলেটা সাধারণ কেউ নয়, তার জীবনের পেছনে গভীর কোনো রহস্য আছে। বাড়ি ফিরে থারবারের মাথায় পিকম্যানের সেই ছবিগুলো গেঁথে যায়। সে এতটাই প্রভাবিত হয় যে সে নিজেও পিকম্যানের মতো ডার্ক বা ভয়ের ছবি আঁকার চেষ্টা করে। তার ধারণা ছিল যদি সে এমন কিছু আঁকতে পারে তবে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে, কিন্তু বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। সে বুঝতে পারে পিকম্যানের ওই স্টাইল নকল করা অসম্ভব। এই করতে করতে প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার শেষ তারিখ চলে আসে, কিন্তু থারবারের হাতে জমা দেওয়ার মতো কোনো ছবিই তৈরি হয়নি। তবে এতে থারবারের খুব একটা আফসোস ছিল না, কারণ তার পুরো মনোযোগ
মনোযোগ তখন পিকম্যানের রহস্যময় ছবির ওপর। সেদিন আর্ট ক্লাসে গিয়ে থারবার দেখে এক হুলস্থুল কাণ্ড। বিচারক এবং শিক্ষকেরা সবাই রাগে গজগজ করতে করতে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন। ঘটনা হলো, পিকম্যান তার সেই ভয়ঙ্কর ছবিগুলো সাবমিট করেছিল, যা শিক্ষকেরা একদমই মেনে নিতে পারেননি। তারা এটাকে আর্ট হিসেবে মানতেই নারাজ। পিকম্যানও জানিয়ে দেয় এই সাধারণ মানুষগুলো তার শিল্পের কদর বোঝে না। সবার সামনে অপমানিত পিকম্যানকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে থারবার। সে বলে, আমি তোমার কাজের প্রশংসা করি, তোমার প্রতিভা অসাধারণ। জীবনে প্রথমবারের মতো কেউ তার কাজের প্রশংসা করছে। এটা শুনে পিকম্যান আবেগপ্রবণ হয়ে পড়ে। সে থারবারকে বলে, আমার বাড়িতে এমন আরও অনেক কালেকশন আছে, তুমি কি দেখতে চাও? থারবার তো আগে থেকেই আগ্রহী ছিল, তাই সে রাজি হয়ে যায়। পিকম্যানের বাড়িতে ঢুকে থারবার একেবারে ভড়কে যায়। ঘরের প্রতিটি দেওয়ালে, প্রতিটি কোণায় সাজানো রয়েছে অদ্ভুত আর ভয়ঙ্কর সব ছবি। যদিও আকার হাত অসাধারণ, কিন্তু ছবির বিষয়বস্তু কোনো সুস্থ মানুষের দেখার যোগ্য নয়। এসব দেখে থারবার মানসিকভাবে প্রচণ্ড চাপ অনুভব করতে থাকে। ঠিক তখনই পিকম্যান তাকে তার সবচেয়ে স্পেশাল বা মাস্টারপিস ছবিটা দেখায়। পিকম্যান জানায় এটা একটা ডাইনির গল্প, আর এই ডাইনি আর কেউ নয়, তার নিজেরই এক পূর্বপুরুষ বা দিদিমা, যে নিজের স্বামীকে হত্যা করে একদল পিশাচ বা নরখাদক গোরখদকের কাছে উৎসর্গ করেছিল। থারবার যখন ছবিটার দিকে তাকায়, তার মনে হয় ছবির চরিত্রগুলো নড়াচড়া করছে। বিশেষ করে ছবির সেই ডাইনিটা যেন জীবন্ত হয়ে থারবারের দিকে তাকিয়ে এক শয়তানি হাসি দিল। এই দৃশ্য দেখে থারবারের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। সে আর সহ্য করতে পারে না। এক মুহূর্ত দেরি না করে সে পিকম্যানের বাড়ি থেকে দৌড়ে পালিয়ে আসে। দৌড়াতে দৌড়াতে সে রাস্তায় চলে আসে। হাঁপাতে হাঁপাতে সে দেখে অদূরে দাঁড়িয়ে থাকা একটা ঘোড়ার গাড়ি থেকে এক নারী তাকে হাত ইশারা করে ডাকছে। মেয়েটি গাড়ির দরজা খুলে তাকে ভেতরে আসার আহ্বান জানায়। থারবার কিছুটা বিভ্রান্ত হয়ে যেই গাড়ির দিকে এগোয়, হঠাৎ কোত্থেকে এক বিভৎস দানব তার সামনে এসে হাজির হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দানবটি থারবারের উপর আক্রমণ করে এবং এক থাবায় তাকে ক্ষতবিক্ষত করে দেয়। হঠাৎ থারবারের ঘুম ভেঙে যায়। সে আবিষ্কার করে সে নিজের বিছানায় ঘামছে। মানে এতক্ষণ যা দেখছিল সবটাই ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পিকম্যানের বাড়ি থেকে আসার পর তার মস্তিষ্কে ওই ভয় এতটাই গেঁথে গিয়েছিল যে সে স্বপ্নেও ওটাই দেখছে। কিন্তু অবাক করা বিষয় হলো, ঘুম ভাঙার পর সে খেয়াল করে তার পরনের জামাটা সত্যিই ছিঁড়ে গেছে এবং তার শরীরে আঁচড়ের দাগ। এটা কি সত্যি স্বপ্ন ছিল নাকি অন্য কিছু? পরদিন সকালে থারবার তার প্রেমিকার পারিবারিক এক বড় পার্টিতে যায়। সেখানে তার প্রেমিকা তাকে তার এক আত্মীয়ের ফুফু বা খালার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। তারা যখন গল্প করছিল, হঠাৎ থারবারের চোখ যায় দূরের এক কোণায়। সে দেখতে পায় কালো পোশাক পরা এক নারী ছায়ার মতো পাশ দিয়ে চলে গেল। থারবার এক নজরেই চিনতে পারে এ তো সেই নারী যাকে সে স্বপ্নে ঘোড়ার গাড়িতে দেখেছিল। কৌতূহল আর আতঙ্কে থারবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ওই নারীর পিছু নিয়ে দৌড় দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার প্রেমিকা তাকে আটকে দেয়। থারবার যখন নিজেকে সামলে নিয়ে তার হবু শ্বশুরের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ঘটে এক হাড়হিম করা ঘটনা। সে দেখে তার শ্বশুরের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর কালো পোশাক পরা নারী। তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, এতটাই বিভৎস। থারবার ভয়ে পিছিয়ে যায়, কিন্তু চোখের পলকে ওই নারী আবার গায়েব হয়ে যায়। থারবার তখনই বুঝতে পারে কোনো এক অশুভ শক্তি তাকে পুরোপুরি ঘিরে ফেলেছে এবং সহজে তাকে ছাড়বে না। মনের এই খটকা দূর করতে সে আবারও দৌড়ে যায় পিকম্যানের সেই পুরনো বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। পুরো বাড়ি একদম ফাঁকা, আসবাবপত্র কিছুই নেই, শুধু মেঝের ওপর পড়ে আছে একটি মাত্র ছবি। ছবিতে আঁকা এক অন্ধ মানুষ, যাকে ঘিরে ধরেছে একদল শয়তান। এই দৃশ্য দেখে থারবারের হাত পা ঠান্ডা হয়ে যায়। এরপর সে খবর পায় যে পিকম্যান ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছে। এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ হয়নি এবং অদ্ভুতভাবে থারবারের সাথেও আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। এভাবে কেটে যায় দীর্ঘ 17 বছর। থারবার এখন তার সেই প্রেমিকাকে বিয়ে করেছে এবং শ্বশুরের সহায়তায় সমাজের বেশ উঁচু স্তরের মানুষে পরিণত হয়েছে। জীবনটা বেশ সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন তার ঠিকানায় একটা পার্সেল আসে, যার ভেতরে ছিল একটি পেইন্টিং। থারবার এটাকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ বড় আর্টিস্ট হওয়ায় অনেকেই তাকে উপহার পাঠায়। কিন্তু আসল খেলা শুরু হয় সেই রাতে। মাঝরাতে হঠাৎ থারবারের ঘুম ভেঙে যায়। সে শোনে বাড়ির নিচতলায় অনেক মানুষের হাসাহাসির শব্দ হচ্ছে। সে নিচে নেমে দেখে তার বাড়ির কাজের লোকেরা খুব ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, থারবার তাদের যতবারই ডাকছে কেউ তার কথায় পাত্তাই দিচ্ছে না, যেন থারবার তাদের কাছে অদৃশ্য। বিষয়টা থারবারকে ভীষণ ঘাবড়ে দেয়। সে দ্রুত ডাইনিং রুমে যায় এবং দেখে একদল অভিজাত মানুষ সেখানে বসে ডিনার করছে। কিন্তু টেবিলের দিকে তাকিয়ে থারবারের রক্ত হিম হয়ে যায়। সেখানে খাবারের বদলে সাজানো রয়েছে মানুষের কাঁচা মাংস, আর টেবিলের ঠিক মাঝখানে বসে আছে সেই শয়তানি হাসি মাখা নারী, যে থারবারের দিকে
খুনে দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্যটা হুবহু পিকম্যানের সেই ছবির মতো। ভয়ে থারবারের চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল, কিন্তু মনের ভেতর কু গাইছিল। সে তড়িঘড়ি করে নিচে নেমে আসে এবং সকালে আসা সেই পার্সেলটা খোলে। তার সন্দেহই ঠিক হয়, এটা পিকম্যানের আঁকা ছবি। সে আবার ফিরে এসেছে। ছবিটার দিকে তাকাতেই এক সম্মোহনী শক্তি থারবারকে গ্রাস করে ফেলে। তার মনে হতে থাকে বেঁচে থেকে লাভ কি, এক্ষুনি আত্মহত্যা করা উচিত। সে যখন প্রায় নিজেকে শেষ করে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তার স্ত্রী এসে তাকে ডাকে। স্ত্রীর ডাকে সম্বিত ফিরে পায় থারবার এবং দ্রুত ছবিটা একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। কিন্তু বিপদ তখনও কাটেনি। থারবারের ছেলে যেন কোনো এক অদৃশ্য ইশারায় আকর্ষিত হয়ে সবার অগোচরে সেই ভয়ঙ্কর ছবিটা দেখে ফেলে। পরদিন সকালে থারবার তার আর্ট গ্যালারিতে যায়, যেখানে সে এখন একজন বিচারক। তার সহকর্মী জো তাকে জানায় যে তারা এক নতুন প্রতিভাবান শিল্পীর প্রদর্শনী করতে চায়, আর সেই শিল্পী হলো পিকম্যান। নামটা শুনেই থারবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জোকে বোঝানোর চেষ্টা করে যে পিকম্যানের ছবি সাধারণ নয়, এর মধ্যে শয়তানি শক্তি আছে, এটা মানুষকে পাগল করে দেয়। কিন্তু জো ভাবে থারবার হয়তো পিকম্যানের প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে এসব বলছে, তাই সে প্রদর্শনী করার সিদ্ধান্তে অটল থাকে। হতাশ হয়ে থারবার বাড়ি ফেরার পথ ধরে। ফেরার পথে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। সে আর চোখে এক অদ্ভুত দানবকে দেখতে পায়, কিন্তু নিজেকে সান্ত্বনা দেয় যে এটা হয়তো তার মনের ভুল। কিন্তু বাড়ি ফিরে সে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার ড্রয়িং রুমে বসে আছে স্বয়ং পিকম্যান, আর সে থারবারের ছোট ছেলেকে ছবি আঁকা শেখাচ্ছে। থারবার প্রচণ্ড ভয় পেলেও পরিবারের সামনে সেটা প্রকাশ করে না। পিকম্যান খুব স্বাভাবিকভাবে জানায় সে তার নতুন আঁকা কিছু মাস্টারপিস বা সেরা কাজ থারবারকে দেখাতে চায়। থারবার সরাসরি না করে দেয় এবং মনে মনে চায় এই আপদ বিদায় হোক। কিন্তু সেই রাতেই ঘটে বিপত্তি। থারবারের ছেলে হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। সে বিড়বিড় করে উল্টোপাল্টা ভাষায় কথা বলতে থাকে। জানালার বাইরে তাকালে থারবার দেখে কালো ধোঁয়ায় পুরো বাড়ি আচ্ছন্ন হয়ে আছে। সে নিশ্চিত হয় এসব পিকম্যানের কাজ। পরদিন রাগে গজগজ করতে করতে সে পিকম্যানের বর্তমান ডেরায় গিয়ে হাজির হয়। সে পিকম্যানকে হুমকি দেয় তার পরিবার থেকে দূরে থাকার জন্য। পিকম্যান খুব শান্তভাবে বলে, আমি তোমার কোনো ক্ষতি চাই না, আমি শুধু চাই তুমি আমার জীবনের সেরা কাজটা একবার দেখো। যদি তুমি আমার সেই ছবিটা দেখো, কথা দিচ্ছি আমি চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাব। পরিবারের নিরাপত্তার কথা ভেবে থারবার রাজি হয়। পিকম্যান তাকে নিয়ে তার সেই অন্ধকার স্যাঁতসেঁতে পুরনো বাড়িতে ঢোকে। পরিবেশটা ছিল দম বন্ধ করা। পিকম্যান তাকে বসিয়ে রেখে বলে, বেসমেন্টে আমার সেরা কাজটা আছে, আমি সেটা নিয়ে আসছি। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও পিকম্যানের কোনো সাড়া নেই। অধৈর্য হয়ে থারবার নিজেই বেসমেন্টে নেমে যায়। সেখানে মেঝে জুড়ে ছড়িয়েছিল অজস্র ছবি। প্রতিটি ছবিতে আঁকা ছিল কবর খুঁড়ে লাশ খাওয়া ভয়ঙ্কর সব পিশাচ বা ঘাউলের দৃশ্য। ছবিগুলো এতটাই জীবন্ত ছিল যে থারবার আর সহ্য করতে পারে না। ভয়ে আর ঘৃণায় সে পাগলের মতো হয়ে যায় এবং হাতের কাছে থাকা কেরোসিন ঢেলে সব ছবি পুড়িয়ে ফেলতে চায়। ঠিক তখনই পিকম্যান এসে তাকে বাধা দেয় এবং বলে, থামো, এগুলো আমার মাস্টারপিস নয়, আসলটা আমি এইমাত্র বাক্সে ভরেছি। কিন্তু থারবার তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে পকেট থেকে বন্দুক বের করে সরাসরি পিকম্যানকে গুলি করে দেয়। পিকম্যান মাটিতে লুটিয়ে পড়ে। গুলি খাওয়ার সময় পিকম্যানের হাত থেকে সেই বিশেষ বাক্সটা পড়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে তার আঁকা শেষ ছবি। ছবিটা হাতে নিয়ে থারবার পাথর হয়ে যায়, কারণ ছবিতে আঁকা আছে এই বেসমেন্টের দৃশ্য, যেখানে একটা কুয়োর পাশে দাঁড়িয়ে আছে সত্যিকারের এক পিশাচ। মৃত্যু পথযাত্রী পিকম্যান তখন ফিসফিস করে বলে, আমার আঁকা কোনো ছবি কাল্পনিক ছিল না বন্ধু, এরা সবাই বাস্তব, আমি যা দেখেছি তাই এঁকেছি। এই কথা বলার পরেই পিকম্যান মারা যায়। ঠিক সেই মুহূর্তে বেসমেন্টের সেই অন্ধকার কুয়ো থেকে উঠে আসে এক বিশাল বিভৎস দানব। সে বিকট চিৎকার করে পিকম্যানের মৃতদেহ কাছে যায় এবং কোনো হিংসতা না দেখিয়ে বরং স্বজন হারানোর মতো শোক প্রকাশ করে পিকম্যানের লাশটা নিয়ে কুয়োর অন্ধকারে তলিয়ে যায়। থারবার এই সুযোগে সেখান থেকে পালিয়ে বাঁচে। থারবার ভেবেছিল পিকম্যানের মৃত্যুর সাথে সাথে সব অভিশাপ শেষ, কিন্তু পরদিন গ্যালারিতে গিয়ে সে দেখে তার কলিগ জো এক কোনায় দাঁড়িয়ে আছে। জো যখন ঘোরে, থারবার দেখে তার মুখটা বিকৃত হয়ে গেছে, যেন সে আর মানুষ নেই। জো অদ্ভুত কণ্ঠে বলে, আমরা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। থারবার বিপদ বুঝতে পেরে পাগলের মতো বাড়ির দিকে ছোটে। বাড়ি ঢুকে সে তার স্ত্রী পাথরের মতো দাঁড়িয়ে আছে। থারবার তাকে ঘুরিয়ে দিতেই শিউরে ওঠে। তার স্ত্রীর মুখের চামড়া যেন কেউ তুলে নিয়েছে। থারবার চিৎকার করে ছেলের কথা জিজ্ঞেস করে। স্ত্রী কোনো কথা না বলে শুধু আঙুল দিয়ে রান্নাঘরের ওভেনের দিকে ইশারা করে। কাঁপা কাঁপা হাতে যখন থারবার ওভেনটা খোলে, সে যা দেখে তাতে তার মস্তিষ্ক আর কাজ করে না। ওভেনের ভেতরে ছিল তার নিজের ছেলের ছিন্ন বিচ্ছিন্ন মাথা। গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই যায়, পিকম্যান কি আসলে খারাপ ছিল? সিনেমার ব্যাখ্যা অনুযায়ী পিকম্যান নিজেও ছিল ওই পিশাচ বা ঘাউল বংশেরই একজন, কিন্তু সে মানুষের মতো। সে শুধু ছবি আঁকতে ভালোবাসত এবং থারবারের বন্ধুত্ব চেয়েছিল। সে কখনোই থারবারের ক্ষতি চায়নি, বরং যখন তার পিশাচ পরিবার থারবারের ক্ষতি করতে চেয়েছিল, সে তাদের আটকে রেখেছিল। কিন্তু থারবার তাকে ভুল বুঝে হত্যা করে। আর পিকম্যান মারা যাওয়ার ফলেই সেই পিশাচ বা মডেলরা প্রতিশোধ নিতে থারবারের পুরো পরিবারকে শেষ করে দেয়।
অর্থাৎ শুধু ভুল বোঝাবুঝির কারণে ধ্বংস হয়ে গেল একটা সাজানো সংসার। ভিডিওটা যদি আপনাদের শিরদাঁড়া ঠান্ডা করে দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে দ্বিগুণ উৎসাহ দেয়। আর আপনি যদি হরর লাভার হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এর থেকেও ভয়ঙ্কর গল্প নিয়ে আমি খুব শিগগিরই ফিরছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভয়ের জগতেই থাকুন।